বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল তীর্থস্থান ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত আজকের সমাপনী দিবসের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি, জননন্দিত নেতা মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধেয় বিশিষ্ট নজরুল গবেষক, দৈনিক যুগান্তর পত্রিকার সম্মানিত সম্পাদক, নজরুল ইনস্টিটিউটের সাবেক সফল নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার, মঞ্চে উপবিষ্ট আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট আছেন ময়মনসিংহের সম্মানিত পুলিশ সুপার। আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চের সামনে উপবিষ্ট আছেন সুধীবৃন্দ, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। ২০২৬ সাল। ১৯২৬ সালে ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক সম্মেলনে কাজী নজরুল ইসলামের অতিথি হিসাবে আসবার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তিনি একটি লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন এবং তার সেই লিখিত বক্তব্যটি পাঠ করে শুনিয়েছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হেমন্ত কুমার সরকার। কৃষ্ণনগর থেকে পাঠানো কাজী নজরুল ইসলামের সেই লিখিত বক্তব্যে তিনি গোটা ময়মনসিংহবাসীর প্রতি তার যেই অপরিশুদ্ধ ঋণ রয়েছে সেই ঋণের কথা তিনি উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, এই ময়মনসিংহের কাছে আমি আজীবন ঋণী। এই ময়মনসিংহে কেটেছে আমার শৈশবের অনেকগুলো সময়, এইখানে আমি পড়ালেখা করেছি। আজকে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এই ময়মনসিংহের ত্রিশালে আমি এই মঞ্চে দাঁড়িয়ে যার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তিনি হলেন আজকের মঞ্চের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। কারণ ২০২৫ সালে ১২৬তম নজরুল জয়ন্তীতে ওনার সঙ্গে আমার কাজ করবার, এইখানে আসার সুযোগ হয়েছিল, ওনার বক্তব্য শুনবার সুযোগ হয়েছিল আমার। তার স্বপ্নের কথা আমি সেই দিন শুনেছিলাম। তিনি বলেছিলেন যে এই নজরুল তীর্থস্থানকে এই ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী ১৭ বছর ধরে হচ্ছে না, সেই নজরুল জয়ন্তী আমরা আবার এখানে শুরু করতে চাই। মাননীয় সংসদ সদস্য আজকের প্রধান অতিথি, তিনি তার কথা রেখেছেন। এই ত্রিশালে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি এনেছেন এই নজরুল মঞ্চে। মাননীয় প্রধানমন্ত্রী এসে নজরুল জয়ন্তী উদ্বোধন করেছেন। এইটা আমরা যারা নজরুলকে নিয়ে কাজ করি, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের জন্য পরম গৌরবের বিষয় যে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে বহু বছর পর সরকার প্রধান এই ত্রিশালে এসেছেন। আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও, এবং একই সঙ্গে আবারও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্যের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী এইখানে কতগুলো ঘোষণা দিয়ে গেছেন। তিনি বলেছেন যে আগামী ১ বছর হবে নজরুল বর্ষ, আগামী ১টি বছর হবে নজরুল বর্ষ। এটি যে কত বড় প্রাপ্তি এটা আমরা এখন হয়তো চিন্তাও করতে পারছি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই নজরুল বর্ষকে কেন্দ্র করে আমাদের অনেকের অনেক কিছু করবার দায়িত্ব রয়েছে। আমরা যারা নজরুল ইনস্টিটিউটে যারা আছেন, শিল্পকলা একাডেমিতে যারা আছেন, বিভিন্ন গণমাধ্যমে যারা আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে, সরকারের বিভিন্ন দপ্তরে যারা আছেন, এমনকি বিদেশে আমাদের দূতাবাসে যারা আছেন,
প্রত্যেকের দায়িত্ব রয়েছে নজরুল বর্ষকে কেন্দ্র করে নজরুল কেন্দ্রিক বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন করা এবং সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করা। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি আহ্বান জানাবো, আমরা যারা আছি আমরা প্রত্যেকের জন্য নজরুল বর্ষকে সফল এবং সার্থক করে তুলি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এই ময়মনসিংহের মাধ্যমে, এই ত্রিশালের মাধ্যমে বাংলাদেশ তার জাতীয় কবিকে পেয়েছে। এই কারণে ত্রিশালের প্রতি আমাদের সব সময়ের কৃতজ্ঞতা যে ত্রিশালের মাধ্যমে আমরা নজরুলকে পেয়েছি। কাজী নজরুল ইসলাম তিনি আমাদের জাতীয় কবি, কিন্তু নজরুলকে আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি, নজরুলকে আমরা কতটুকু বুঝতে পেরেছি, এটি হলো সবচেয়ে বড় কথা। নজরুল এমন একজন কবি যিনি না আসলে বাংলা ভাষার যে এত বড় শক্তি আছে, এই শক্তিটা আমরা উপলব্ধি করতে পারতাম না। আমাদের যে মেরুদণ্ড নুয়ে পড়েছিল 190 বছরের যে পরাধীনতা, ব্রিটিশ পরাধীনতার নাগ পাশে জর্জরিত হয়ে আমরা নতজানু হয়ে গিয়েছিলাম। আমাদের একমাত্র ধর্ম এবং কর্ম হয়ে দাঁড়িয়েছিল পরাশক্তিকে সেলিউট জানানো, তাদের পদতলে মাথা নত করা, এটি আমাদের একমাত্র ধর্ম হয়ে দাঁড়িয়েছিল। কাজী নজরুল ইসলাম এসে আমাদেরকে শিখিয়েছিলেন যে আমরা মাথা নত করে থাকবার মতো আমরা জাতি নই, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার শক্তি সামর্থ্য আমাদের আছে। তিনি আমাদের মাথা উঁচু করে দিয়েছেন, সারা পৃথিবীর বুকে মেরুদণ্ড সোজা করে তিনি আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বলো বীর, বলো চির উন্নত মম শির। এই নজরুল তিনি আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছেন। তাকে আমরা বুঝতে পারিনি, এখনো আমরা বুঝতে পারিনি এই কারণে যে তিনি আমাদের জাতীয় কবি। কিন্তু এই জাতীয় কবিকে আমরা যে মর্যাদাটুকু দিতে হয়, পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জাতীয় কবিকে কিভাবে মর্যাদায় অভিষিক্ত করে, জাতীয় কবির জন্য তারা কি কি করে, সেই জায়গাতে আমরা এখনো নজরুলকে নিয়ে আমরা সেই রকম কিছুই এখনো করতে পারিনি। এবং আপনারা সবাই জানেন যে আমাদের স্বাধীনতার পরে বহু বছর পরে কেবল সেই দিন 2024 সালে আমরা জাতীয় কবির গেজেটটি করতে পেরেছি। এটা জাতি হিসাবে আমাদের জন্য অবশ্যই লজ্জার ব্যাপার। কেন জাতীয় কবির গেজেট করতে দেরি হয়, কেন জাতীয় কবিকে বুঝতে আমাদের সময় লাগে, এর কারণ হলো নজরুল চর্চার অভাব। নজরুলকে আমরা এখনো একজন সাধারণ কবির মতো আমরা মনে করি, একটা কবির বৃত্তের মধ্যে তাকে আমরা আটকে রাখবার একটা চেষ্টা আমাদের মধ্যে থাকে। এটি নজরুলকে না বুঝবার একটা ব্যর্থতা। আমরা জানি কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, তিনি তার জীবনের শেষ ভাষণে বলেছেন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে আমি বিদায় নিলাম। তিনি সবার কথা বলে গেছেন, তিনি সবার জন্য কাজ করে গেছেন। এইরকম একজন সবাইকে নিয়ে যিনি ধারণ করে গেছেন, শুধু বাংলা সাহিত্য নয়, পৃথিবীর কোনো সাহিত্যে এইরকম দ্বিতীয় নজির আমার মনে হয় না আছে, যিনি বলেছেন যে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ, কিংবা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এরকম সবাইকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সক্ষমতা বা মন মানসিকতা আর কারুর ছিল না, নজরুলের ছিল। নজরুল আমাদেরকে পরাধীন দেশে, দেখুন একটি পরাধীন দেশে একজন কবির প্রধান কাজ হওয়া উচিত মানুষকে মুক্ত করা, মানুষকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কোনো কবি সাহিত্যিক সেটা করতে পারেননি, করে দেখিয়েছেন কাজী নজরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণা দেওয়া তো একজন কবির দায়িত্ব ছিল না, কিন্তু নেতারা যখন ব্যর্থ হয়েছেন, রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছেন, তখন এগিয়ে এসেছেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, ভারত হবে ভারতবাসীর। এই কথাটি বলতে ভয়, সেই বুড়ুদের নেতা বলিস, ওদের কথাই চলতে হয়। তিনি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন। 1922 সালের 13 অক্টোবর তারিখে তার নিজের সম্পাদিত ধূমকেতু পত্রিকায় তিনি সুস্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে তিনি বলেছেন যে এই ভারতের অনুপরমাণু জায়গার উপরে, মাটির উপরে কোনো বিদেশির আধিপত্যটুকু থাকবার কোনো সুযোগ থাকবে না। আমি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণা করলাম। খেয়াল করুন, 1922 সালের কথা। আবার আরেক দিকে আমরা যখন স্বাধীনতার ঘোষণা শুনি 1971 সালের 26শে মার্চ, আরেকজন মেজর, তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। আমরা দুই বিদ্রোহীর সন্ধান পেয়েছি। এক বিদ্রোহী
1922 সালে বললেন আমি বিদ্রোহ করলাম, আমি ভারতের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিলাম। আরেক বিদ্রোহী 1971 সালের 26শে মার্চ ঘোষণা দিলেন আমি বিদ্রোহ করলাম, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। দেখুন, দুইজনই কিন্তু সেনাবাহিনীর সদস্য। কাজী নজরুল ইসলাম ছিলেন হাবিলদার মেজর, আর জিয়াউর রহমান ছিলেন মেজর এবং পরবর্তীতে মেজর জেনারেল এবং বাংলাদেশের রাষ্ট্রপতি। পরবর্তীতে দেশের জন্য তিনি শহীদ হয়েছেন। আমরা দুই বিদ্রোহীর উত্তরাধিকার, গর্বিত মানুষ আমরা। এই গর্ব নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির যে সম্ভাবনা, যে সক্ষমতা, সেই সম্ভাবনা এবং সক্ষমতাকে তিনি আবিষ্কার করে গেছেন এবং আমাদের যে সংকটগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকেও তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন। যে আমাদের যে সাম্প্রদায়িক যে বিষ বাষ্প ছিল, আমাদের মধ্যে যে বৈষম্য, আমাদের মধ্যে যে কুসংস্কার, ধর্ম নিয়ে বিভিন্নভাবে যে হানাহানি, মারামারি, এইগুলো আমাদের সমস্যা সেই সময়ও ছিল, এখনো সেই সমস্যা থেকে আমাদের উত্তরণ ঘটে নাই। কাজী নজরুল ইসলাম একদিকে যেমন আমাদের সম্ভাবনার দিকগুলো দেখিয়ে গেছেন, আরেকদিকে সমস্যাগুলো চিহ্নিত করে দিয়ে গেছেন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেই সমাধানের রাস্তা তিনি আমাদেরকে বাতলে দিয়ে গেছেন। কাজী নজরুল ইসলামকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। আজকে আমি, আপনি, আমরা কেন আসলাম এখানে? এখানে আমার নিজের স্বার্থ আছে। স্বার্থটি হলো যে আমি একজন মহামানব হতে চাই। আমি একটি কৃষক পরিবারের সন্তান, আমি পারি অনেক কিছু। এই শক্তি, সাহস আমাকে দিয়েছেন কাজী নজরুল ইসলাম। আমি একজন দরিদ্র মানুষ, কিন্তু আমি অনেক কিছু করতে পারি, সেই শক্তি জুগিয়েছেন কাজী নজরুল ইসলাম। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুটে শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। বিশ্বাস করুন, এই শক্তি, সাহস দিয়ে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমি একটা কৃষক পরিবারের সন্তান হয়ে আমি যখন নজরুলকে বুঝতে পেরেছি কিছুটা, যখন এই শব্দগুলো আমার কানে এসেছে যে আমি পারি, বলবীর, বল চির উন্নত মম শির, তখন আমার মনে হয়েছে যে আমিও পারি। সেই কারণে নজরুলের চেতনায় উজ্জীবিত হয়ে, তার শক্তিতে অনুপ্রাণিত হয়ে আমার মতো একটা কৃষক পরিবারের সন্তান, আমি এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে তখন প্রথম স্থান অর্জন করেছিলাম, ফার্স্ট স্ট্যান্ড করেছিলাম আমি। এটা বিকজ অফ কাজী নজরুল ইসলাম। এই কারণে আমি আমার জীবনে দেখেছি নজরুলকে চর্চা করা মানে নিজের স্বার্থকে সুরক্ষিত করা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় 1929 সালের 15 ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে যখন কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে সংবর্ধনা দেওয়া হলো, সেই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসাবে তিনি বলেছিলেন, নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। কিন্তু আমরা এখনো নজরুলকে বুঝতে পারিনি। এবং সেই একই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি প্রধান অতিথি ছিলেন। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথির মতো তিনি প্রধান অতিথি ছিলেন, রাজনৈতিক নেতা। তিনি বলেছিলেন, নজরুলের স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। আমরা যুদ্ধে যাব, নজরুলের গান গেয়ে যুদ্ধ করব। আমরা দেশ স্বাধীন করব, নজরুলের গান গেয়ে আমরা দেশ স্বাধীন করব। তিনি বলেছিলেন, আমি ভারতের এমন কোন প্রদেশ নাই যে প্রদেশে আমি যাইনি এবং যাদের জাতীয় সঙ্গীত আমি শুনি নাই, এইরকম কোন প্রদেশ নাই। কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনি নাই। এই কথা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দুঃখের বিষয়, কাজী নজরুল ইসলামের, আপনারা আজকেই দেখবেন কষ্ট করে, তার যে নজরুল গীতিকা, এই বইয়ের মধ্যে 14টি গান আছে, যেই গানগুলোর শিরোনাম হলো জাতীয় সঙ্গীত। 14টি গান, যেই গানগুলোর শিরোনাম কাজী নজরুল ইসলাম নিজে লিখে গেছেন, এগুলো জাতীয় সঙ্গীত। কিন্তু আমরা নজরুলকে বুঝতে পারিনি। আমরা যদি নজরুলকে বুঝতে পারি, তাহলে আমার সন্তান, আপনার সন্তান, আমরা, আমাদের দেশ, আমাদের জাতি গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সারা পৃথিবীকে পথ দেখাবে, আলো দেখাবে। দেখুন, কাজী নজরুল ইসলাম শুধু আমাদের কবি নন। তার শেষ ভাষণে তিনি বলেছিলেন, আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি কেবল এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। এই কারণে দেখবেন আমার দেশের একজন কৃষক সুনামগঞ্জের হাওরে, আপনারা দেখে থাকবেন, মিডিয়াতে, ফেসবুকে এসছে যে ভাইরাল হয়েছে একটা ভিডিও, সেটি হলো বিদ্রোহী কবিতা মুখস্থ আবৃত্তি করছেন
সুনামগঞ্জের হাওরে দাঁড়িয়ে একজন কৃষক, তাকে আমরা সেলুট জানাই। কাস্তে হাতে নিয়ে তিনি উচ্চারণ করছেন বলবীর বলচির উন্নতম মশির, পুরো কবিতা তিনি মুখস্থ বলে যাচ্ছেন। আরেকদিকে বর্তমান ইংরেজি সাহিত্যের বিশিষ্ট কবি, একজন ব্রিটিশ কবি উইলিয়াম মর্গান লি, তিনি বিদ্রোহী কবিতা ইংরেজিতে অনুবাদ করে পুরো কবিতাটি তিনি ইংরেজিতে আবৃত্তি করেছেন। আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে পাবেন। তার মানে দাঁড়ালো কি, সুনামগঞ্জের হাওর থেকে শুরু করে সেই ব্রিটিশ একজন কথিত যশা কবি সবাইকে আকৃষ্ট করেন কাজী নজরুল ইসলাম। নজরুলকে যদি আমরা সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে আমার লাভ হবে, আমাদের লাভ হবে, এবং বাঙালি জাতি বাংলাদেশের লাভ হবে। আমরা চাই কাজী নজরুল ইসলামকে নিয়ে এগিয়ে যেতে। মাননীয় প্রধানমন্ত্রী যেই ঘোষণা দিয়ে গেছেন নজরুল বর্ষ, সেই নজরুল বর্ষকে আমি বলবো আপনাদেরকে, আমি নিজেকেও বলবো, আজকে থেকে শুরু করে প্রতিটি দিন আমরা যেন নজরুলকে নিয়ে কাজ করি। নজরুলকে নিয়ে কাজ করা মানে হলো আমাকে নিয়ে কাজ করা, আমার দেশকে নিয়ে কাজ করা, আমার জাতিকে নিয়ে কাজ করা। আমরা যেন নজরুল বর্ষটাকে সার্থক করে তুলতে পারি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, নজরুল আমাদের সাথে থাকুক সব সময়, এই কামনা রইল। সবার প্রতি শুভকামনা।